আপনার নাম বলেন। আমি এখানে থাকবো না, চলে যাব। কেন চলে যাবেন? আমি চাইছিলাম যে আমার মেয়েটাকে এমন ভাবে গোপন ভাবে বার করতে, যে শুধু একমাত্র আমি জানবো আর আমার মেয়ে জানবো। মেয়ের বাবাকে কে ডাকছে? আমি বাবা মা দুজন একসাথে দেখতে চাই, কারণ কারো মুখটা পর্যন্ত আমার মনে নাই। মামার মাইরে লাভ। আমি তুমি নিয়ে যদি দিয়ে গেলে কে, তুমি যদি মা আমি দিয়ে গেছি কেন? কেমন পরিস্থিতি যে বাবা মা একজন একজনের মুখ পর্যন্ত দেখতে চায় না, একসাথে দাঁড়িয়ে করে দেখতেও পারলাম না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট পর্ব। মিতু ছিলেন অতিথি, পর্ব নাম্বার হচ্ছে 639, প্রচার হয়েছিল 21/8/2024 এবং আজকে সফলতার সংখ্যা দাঁড়াবে 379-তে, যদি আমরা সাকসেসফুলি এটা হতে পারি। তো মিতুর যেসব তথ্য এখানে ছিল সেখানে দেখতে পাচ্ছি যে উনি বাবার নাম বলেনি, মায়ের নাম বলেনি, শুধু ভাই বোনের জায়গায় একজনের নাম বলতে পেরেছিলেন লামিয়া, আর মামার নাম বলেছিলেন বাবুল। ঠিকানা বলেছেন ঢাকার জুরাইনে বাবা এবং চাচার ফার্নিচারের দোকান ছিল, যদিও উনি বাবার নাম বলতে পারেনি। খুবই ইন্টারেস্টিং, এখানে মামার নাম বলেছে, কিন্তু সবচাইতে কনক্রিট তথ্য যেটা সেটা হচ্ছে ঢাকার জুরাইনে বাবা এবং চাচার ফার্নিচারের দোকান ছিল। সো এই হচ্ছে বিষয়। আর বিভিন্ন বর্ণনা এসছে, সাইড ইনফরমেশনও এসছে, কিন্তু আমাদের উৎস সন্ধানকারীর জায়গায় যেটা পাচ্ছি, ভিডিও দেওয়ার কয়েকদিন পর মিতুর বাবা অফিসের নাম্বারে ভয়েস রেকর্ড পাঠিয়েছে। এটা খুব ইন্টারেস্টিং হয়েছে যে মিতুর বাবা নিজে ফোন করেছে, এটা হলো ব্যাপার। আর অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি আমরা সাগুরি 5 নম্বর ওয়ার্ড, বুড়িচর, হাতিয়া, নোয়াখালী। দাবি করা পরিবার ঠিকানা পাচ্ছি নাউরি 11 নম্বর ওয়ার্ড, নাউরি বাজার, মতলব এবং চাপ। এছাড়াও ওনার গোপন চিহ্ন আছে শরীরে। গোপন বলছি আমরা এই অর্থে যে এই চিহ্নটা উনি গোপন রেখেছেন, যে কোথায় আছে সেটা আলটিমেটলি উনি ওনার ফ্যামিলিকে হয়তো জিজ্ঞেস করবেন, এবং ফ্যামিলি যদি এটা জানে তাহলে বলবে। এটা অনেক সহজ হয়ে যাবে, এবং এগুলো আমরা রাখতে বলি যাতে করে কোথাও ডিসক্লোজ না হয়। এটা কেবলমাত্র উনি জানবেন, এটা আমাদের অনুষ্ঠানেও বলা দরকার নেই। এবং ভিকটিম যিনি, তিনি যদি অনুষ্ঠানে এসে জাস্টিফাই করতে চান তাহলে এটা সবচেয়ে ভালো তথ্য যে আমার শরীরে এই জায়গাটা একটা চিহ্ন আছে যেটা ছোটবেলায় হয়েছিল, কিংবা জন্মদাগ, যেটার পরিপ্রেক্ষিতে উনি খুব সহজেই বুঝতে পারবেন যে এটা ওনার বাবা মা কিনা, যদি তারা বলতে পারেন, অ্যান্সার দিতে পারেন। তো এই হলো বিষয়, এবং এই পুরো তথ্যের আলোকে আমরা এখন বিচার করে দেখব। বিচার ঠিক বলা শব্দটা ঠিক হচ্ছে না, আমরা এখন চেষ্টা করে দেখব, বা আমরা আমাদের কাজের মধ্য দিয়ে বোঝার চেষ্টা করব যে এটা হচ্ছে মিতুর পরিবার কিনা। আর এই ব্যাপারে সিদ্ধান্ত কিন্তু মিতুই দেবেন। পুরো প্রক্রিয়ার মধ্যে ডিসক্লেমারে বা ডিএনএ টেস্টের ব্যাপারে যা বলা আছে আমাদের ডিসক্লেমার, বা আমরা সবসময় যেটা বলি সেটা হচ্ছে ডিএনএ টেস্ট আমরা করি না বা করতে পারি না। ডিএনএ টেস্ট শুধুমাত্র যিনি অতিথি আছেন এখানে এবং তার পরিবার যারা আছেন, তারা দুই পক্ষ নিজেরা পরবর্তীতে করে নেবেন। যদি কোনো ধরনের কনফিউশন থাকে এটা তাদের ব্যাপার, এবং এটা তারা রাজি হয়েই আমাদের এখানে পেপার বা আমাদের যে স্টেটমেন্ট থাকে সেই স্টেটমেন্টে তারা সাইন করে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শুধুমাত্র এটা না, আমাদের যাবতীয় শোগুলোতে, আমাদের এখানে যতগুলো শো আপনারা দেখতে পান অন এয়ারে, এক্সেপ্ট প্রমোশনাল কন্টেন্ট, এছাড়া সমস্ত শোতেই আমাদের যারা এখানে অতিথি আসেন তারা যে বক্তব্যগুলো দেন সেই বক্তব্যে তারা স্পষ্টভাবে জেনে শুনে সমস্ত কিছু প্রচারের অনুমতি দিয়ে, আমাদের প্রস অ্যান্ড কনস সমস্ত কিছু জেনে তারপরে তারা এই অনুষ্ঠানগুলো আমাদেরকে প্রচারের অনুমতি দেন। তো আমাদের আপন ঠিকানাও তার বাইরে না, বরং আপন ঠিকানার জন্য আরো বেশি আমরা এই জিনিসগুলো শুরু থেকেই ফলো করেছি। এখানে লিগ্যাল স্ট্যাম্পও রাখা হয়েছে। তো এগুলো আসলে রাখার পেছনের একটাই কারণ, সেটা হচ্ছে যে আইনগত কিছু জটিলতা আছে বা কিছু প্রসিডিউর আছে যেগুলো আমরা অনুষ্ঠানের শুরু থেকেই মানার চেষ্টা করেছি আমাদের জ্ঞানত। সো আমি কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। মিতু কেমন আছেন? ভালো আছেন না? এটা কে? দুই ছেলে মেয়ে আপনার? দুইটাই মেয়ে বোধহয়? মেয়ে, মাশাআল্লাহ। ওর বয়স কত? 1 বছর। আচ্ছা, একটু ওনাদের সাথে কথা বলি। ভাই কি নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমজাদ হোসেন। আপনি ওনার হাজবেন্ড না? জি জি। ওকে। কি নাম মা? লামিয়া বলো। কি নাম ওর? রিয়ামণি। রিয়ামণি। তো আপনি মিতুর ব্যাপারে আগে থেকে জানতেন, বিয়ে শাদী করার আগে, যে ওর ছোটবেলায় হারা গেছে এরকম? জানতাম। জানতেন? জেনে শুনেই করছেন? জি। পারিবারিক ভাবে কোনো সমস্যা হয়নি? না না। সমস্যা হয়নি। আচ্ছা, আর এই অনুষ্ঠানে যে আসছিল আপনাকে সাথে নিয়ে আসছিল, মানে জানে কিভাবে? জি। শুধু আগে থেকে জানতো, আমি সবসময় আপনার লাইভ গুলো দেখতাম তো। ও, আপনি দেখতেন? জি। আচ্ছা, ওকে। কি করেন আপনি পেশায়? আমি বর্তমানে কাটিং মাস্টার হিসেবে আছি। গার্মেন্টসে কাজ করতেছেন? জি, আগে ব্যবসা ছিল। ওকে। তো কেমন লাগবে যদি আজকে ওর পরিবার পাওয়া যায়? অবশ্য ভালো লাগবো। মাঝে মধ্যে হয়তো মনে ফুললে অনেক কষ্ট পাই, এই জন্য আমাকে বলে মাঝে মধ্যে। এখন পরিবার যেমনই হোক আপনার মেনে নিতে কোনো সমস্যা নেই? না না। বাপ মাকে মেনে নিতে কোনো সমস্যা নেই? না না, কোনো সমস্যা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আপনি বাচ্চা দুইটা সামলান, ওনাকে নিয়ে আমরা একটু ভিতরে যাই, চলেন। আচ্ছা। জি, ভিতরে গিয়ে বসেন মাঝামাঝি।
এখানে কিন্তু কিছুক্ষণ একা একা বসতে হবে, হ্যাঁ, 5-10 মিনিট, ঠিক আছে? যারা আপনার জন্য আসছে ওনাদের সাথে কথা বলে তারপর আমি ভিতরে আসবো। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে রাখি প্রিয় দর্শক এবং শ্রোতা, এই তৃতীয় ধাপ শুরু করবার আগে আমরা যেটা নিউজ পেলাম যে দুই পক্ষ আসলে এখানে, মা এক পক্ষ থেকে আসবে, বাবা এক পক্ষ থেকে আসবে, কারণ ওনাদের মধ্যে আর সম্পর্কটা নাই। তো এখানে যেটা জানতে পারছি যে মা মুখ দেখাতে চাচ্ছে না এবং বাবাকে দিয়ে হয়তো আমাদের জাস্টিফাই করতে হবে। চেষ্টা করবো, কারণ মা তো মুখ দেখানো উচিত, জানি না কেন দেখাবেন না। তো হারানোর বিবরণী যেটা পেয়েছি, ওনার বর্তমান বয়স 22, হারানোর বয়স ছিল 4 বছর। ছোটবেলায় আমার মা বাবা আলাদা থাকতেন, আমার 2 বোন মায়ের সাথে নানু বাড়িতে থাকতাম। বাবা সম্ভব আমাদের খোঁজ খবর নিতেন না। নানু বাড়িতে কিছুদিন থাকার পর মা একদিন আমাদের 2 বোনকে নিয়ে লঞ্চে করে ঢাকায় আমার খালার বাসায় আসে। সেখানে 2-3 দিন থাকার পর মা এবং মামা মিলে আমাদের 2 বোনকে নিয়ে ঢাকা জুরাইনে বাবার দোকানে রেখে চলে যায়। বাবা আমাদের 2 বোনকে চাচার বাসায় নিয়ে যায়। সেখানে কয়েকদিন থাকার পর একদিন চাচি আমার ছোট বোনকে মারে। তাই বাবাকে বিচার দেওয়ার জন্য ছোট বোনকে বাসায় রেখে আমি দোকানে যাওয়ার জন্য একা একা বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাবার দোকানের রাস্তা হারিয়ে ফেলি। পরের বাসায় রাস্তা চিনে বাসায় ফিরতে পারিনি। সেখান থেকে আমি হারিয়ে যাই, তখন এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। আমি সেখানেই বড় হই, ওনারা বিয়ে দিয়েছে, এখন স্বামীর সংসারে আছি। সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। দাদু বাড়িতে 2টো ঘর ছিল, আমার ঘরটা ছোট ছিল, পাশে বাগান ছিল, সাইড ইনফরমেশন। নানু বাড়িতে লাইজু নামে একটা মেয়ে আছে, নানু বাড়িতেও 2টো ঘর ছিল, অনেক বড় বাড়ি ছিল। এখানে যে নানু বাড়ির সামনে মুদির দোকান, নানু বাড়ি থেকে একটু দূরে স্কুল, মা আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। স্কুলের পাশে একটা মেহগনি গাছ ছিল। স্কুলে একবার সম্ভবত বিদায়ী অনুষ্ঠানে মিলাদ মাহফিল হয়েছিল, আমি সেখান থেকে কয়েকবার মিষ্টি এনেছিলাম। নানু বাড়ির অনেক দূরে পুকুর ছিল, ছোটবেলায় মৃত্যুকে পাওয়ার স্থান ঢাকা রাতকার পোল দেল্লা বামন রোমানা ফ্যাক্টরির কাছে। এরকম নাম তুমি শুনিনি, তুমি কি লিখে ঠিক করছো নাকি ভুলভাল করছো? এটা তো ওই আরিফে দিছে, জিজ্ঞেস করলাম কয়েকবার যে নাম ঠিক আছে। পরনে ছিল চিকন ডোরার স্যান্ডো গেঞ্জি এবং হাফ প্যান্ট, পায়ে ছিল বেল্টওয়ালা কাঠালি কালারের জুতো। এটা হচ্ছে মূলত ওকে পাওয়ার তথ্য। তো এই হলো বিষয় আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ আসবে? জি। আর কেউ আছে? এখানে বসেন, এখানে একজন বসেন। আমরা ভালো আছেন সবাই? সবার ফোনটা একটু মিউট করে রাখেন, হ্যাঁ, একটু কথা বলি। কি নাম ভাই? আমার নাম মোহাম্মদ হোসেন। কি নাম? হোসেন মোহাম্মদ। আচ্ছা, মিতুর কি হয় আপনার? চাচা। মিতুর চাচা আপনি? আপন চাচা? জি। ওকে, আচ্ছা আচ্ছা, আপনার কাছে। আপনার নাম? মোহাম্মদ গোলাম জিলানি। কি হন আপনি? ওনার সম্পর্কে আমি ভাই লাগি। ভাই লাগে। ওনার আমার চাচা। আচ্ছা, আপনার নাম? বাচ্চু মিয়া। বাচ্চু মিয়া। আপনি কি হন? জি। আপনি কি হন? মিতুর কি হন? বাবা। আপন বাবা? জি। আচ্ছা, আপনি ফোন দিয়েছিলেন আমাকে? জি জি। ওকে, ঠিক আছে। আপনার নাম বলেন। আমি এখানে থাকবো না, চলে যাবো। কেন চলে যাবেন? না, আমি এখানে থাকবো না। যদি আমার মেয়ে হয়ে থাকে ও আমার সাথে দেখা করবে, আমি এখানে থাকবো না। আপনি আমাকে একটু বলেন কেন চলে যাবেন? আপনার সমস্যা না, আপনি চলে গেলে আমরা ধরবো না, আপনাকে রাখবো না এখানে, চলে যেতে বলবো। আপনার সাথে কথা বলে আমার থেকে বিদ্যুৎ কথা বলতে হবে, ওনাদের সামনে বলবো না। কিন্তু এটা তো এখন আপনি জানেন না যে আমরা এখানে কি করি, অনুষ্ঠান সম্পর্কে তো আইডিয়া আছে আপনাদের? মানে এখানে আপনার অনুষ্ঠান সম্পর্কে আইডিয়া আছে যে বাচ্চা টাচ্চা হারা গেলে যে পাওয়া, এটা আপনাকে বলা হয়েছে বিস্তারিত? আইডিয়া আছে, কিন্তু আমি শুধু জানি না। আচ্ছা, আপনি কে হন? মেয়ের কি হন? আমি আপনার সাথে ওখানে কথা বলতে পারি 2 মিনিট? 2 মিনিট কথা বলতে হ্যাঁ পারি? হ্যাঁ, শিওর, আসেন। আপনি ওই চেয়ারে গিয়ে বসেন। এখানে 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 আপনি এই চেয়ারে আরাম করে বসেন, বসে কথা বলেন, কোনো সমস্যা নেই। আপনি বসেন, বসেন, হ্যাঁ বসেন। কি হয়েছে বলেন তো? মেয়ের বাবাকে কে ডাকছে? মেয়ের বাবাই আমাদের এখানে ফোন দিয়েছে। মেয়ের বাবা আমাদের এখানে ফোন দিয়েছে। ডাকলে সমস্যা কেন? কিসের সমস্যা? কিভাবে উনি ফোন দিল? মেয়ে এখানে আসছে না উনি এখানে আসছে আগে? মেয়ে আসছে, মেয়ে এসে তার বাবা মাকে খোঁজ করতেছে। মেয়ের বাবা আমাদেরকে স্টুডিওতে অফিসে ফোন দিয়েছে। আমরা মেয়ের বাবাকে এনেছি, মাকে এনেছি। না, মেয়ের বাবা থাকলে আমি থাকবো না। মেয়ের বাবা যখন চলে যাবে তখন আমি কথা বলবো এখানে। আপনাকে আমি পুরো প্রক্রিয়াটা বোঝাই। সেটা হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটাতে আপনি জেনে শুনে আসছেন আমাদের এখানে কি হয়, জেনে শুনে কি আসছেন? আমি জানতাম ওনার বাবা আসবেন, এই জন্য আমি আসলে ওনার বাবা আসলে আমি সত্যি আসতাম না। ওনার বাবা আমাদেরকে ফোন না দিলে তো আমরা খুঁজে পেতাম না আপনাদেরকে। হ্যাঁ, ওনার বাবা যদি আমাদেরকে এখানে ফোন না দিত, আমরা তো আপনাদেরকে খুঁজে পেতাম না। কেন? আমি আপনার এখানে আসতাম। আমি আপনার এখানে তো 2 সপ্তাহ পরে আসতাম। ওনার সাথে যোগাযোগ করা হয়েছে কি কিভাবে? হ্যাঁ, সেটা আমি বলতেছি।
তো ওনার বাবা যখন আমাদেরকে কল দেয় তখন আমরা কল ব্যাক দিই এখান থেকে, ব্যাক দেওয়ার পরে আমরা তখন জানতে পারি যে ওনাদের সংসারটা মানে আলাদা আলাদা হয়ে গেছে। জি। তখন ওনাকে বললাম যে আঙ্কেল তো মৃত্যুর মার সাথে যোগাযোগ করার অপশন কি? তখন বলে যে ওর মামার সাথে আপনি কথা বলেন, যে বাবুল মামা বলছে। আচ্ছা। পরে বাবুল মামা থেকে নাম্বার নিয়ে পরে ওনাকে ফোন দিয়েছে। আমরা আপনাকে ফোন দিয়ে জানিয়েছি বিষয়টা, আপনি নিজে থেকে ভিডিও দেখেন নাই, দেখছেন? আমি ফেসবুক চালাই না। চলেন, আচ্ছা শোনেন আন্টি, উত্তেজিত হয় না, আমরা আপনাকে বোঝাই পুরো আমি বিষয়টা। ফেসবুক চালাই না, ফেসবুক চালাটা আমি পছন্দ করি না। আচ্ছা। এজন্য ফেসবুকের কারণে, ইউটিউবের কারণে আপনার মেয়েকে পাওয়া আমি গেছে। ইউটিউব চালাই, কিন্তু মাঝে মধ্যে তাও দেখি, তাও কোরআন তালাত দেখি বা আলহামদুলিল্লাহ। শোনেন, আমি বুঝাই জিনিসটা, আপনার বাবা আমাদেরকে ফোন দিয়েছে ভিডিও দেখে যে কোনো কারণেই হোক, ঠিক আছে? আপনাদের ব্যক্তিগত সম্পর্ক কি এটা আমাদের জানার দরকার নেই। আপনারা দুজন ওনার যদি বাবা মা হয়ে থাকেন, আপনাদের দুজনকেই আমরা ফোন দেবো, এটাই নিয়ম। এখন আপনি যদি এখানে থাকতে চান, আপনার ইচ্ছা। আপনি যদি বলেন যে আপনি থাকবেন না, সেটাও আপনার ইচ্ছা। ওই লোক থাকলে আমি এখানে থাকবো না। সেটা আপনি কিন্তু ওই লোকের আমাকে, আমার সামনে ওই লোকের ওই লোকের কারণে আমার বাচ্চা হারাইছে, ওই লোক নিয়ে বাচ্চা হারাইছে। ওই লোক যদি বাচ্চা আমি যখন দিয়ে আসছিলাম, যদি আমার কাছে নিয়ে আসতো তো বাচ্চা হারাতো না। ওই লোকের বোর সাথে আমার সম্পর্ক ছিল, বোর কাছে নিয়ে গেছে বাচ্চাগুলা। আমার বাড়িতে মেয়েও দিন আপনার বলছে মনে যে আমার বাবাই বাচ্চাগুলো খাওয়াইছে, এমনকি আমার বাবার ওনারা মারতেও গেছে বাজারে, 4 ভাই মিলে আমার বাবাকে মারতে গেছে। আমাকেও মারদের অত্যাচার অনেক করছে, আমাকে ঠিক মতো কাপড় দেয়নি, চোপড় দেয়নি, খাওয়ানো কিছু দেয়নি। এমনকি বাচ্চাদের দেয়নি, বাচ্চা আমার বাবার পালছে, মেয়ের মুখে নিতে বলছে, বললাম আপনি শুনছেন যে আমার নানাই আমাদেরকে পালছে, আপনার নানার বাড়িতে ছিলাম। তো যেহেতু নানাই পালছে, নানাই সবকিছু করছে, পরে ওনার কাছে একদিন দেওয়া তো উনি রাখতে পারলো না, ওর কাছে নিয়ে দিল। আমি বলছিলাম আমার কাছে নিয়ে আসার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা তো আপনাদের দুজনের সমস্যা, আপনার সমস্যা, ওনার যেহেতু সমস্যা। আমার সমস্যা তাহলে যেহেতু উনি এখানে মানে না, না। উনি আমার একসাথে যদি মেয়ের সাথে দেখা করতে চান করবো না, আমি চলে যাবো, আমি পরে আসবো তখন মেয়ের সাথে দেখা করতে। সেটা আপনি করতে পারেন। পরে বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে আপনি যখন মেয়ের সঙ্গে দেখা করবেন আপনি তখন মেয়ে- আমাদের ওটা রেকর্ড করতে হবে। না, আমি পরে মেয়ের সাথে দেখা করবো, কিন্তু ওনার সামনে আমি আচ্ছা, কথা বলবো না। ঠিক আমি আছে, চলে যাবো। সমস্যা নাই। তাহলে আপনি আলাদাভাবে দেখা করেন, তখন আমরা ভিডিও করব। হ্যাঁ। তখন ভিডিও করে আমরা এটা পাবলিশ করব, ঠিক আছে? মেয়ের মাও দেখা করেছে, বাবাও দেখা করেছে, আপনাদের ব্যক্তিগত সম্পর্ক কি এটা নিয়ে আমাদের কথা হ্যাঁ, নেই। কিন্তু এখন উনি আজকে কথা বলুক, উনি মেয়ের, আমি পরে এসে কথা বলবো। আমি আজকে হ্যাঁ, চলে ওনার যাবো। সাথে আজকে আপনি চলে না গিয়ে আপনি যেটা করতে পারেন, বাইরে গিয়ে অপেক্ষা করেন বা এখানে অপেক্ষা করেন, কথা বলার দরকার নাই। আপনি পরবর্তী আলাদা করে মেয়ের সঙ্গে কথা বললেন, এটাতে তো কোনো সমস্যা উনি নেই। চলে যাওয়ার পরে আমি বলবো, ওনার সামনে কথা বলবো না আমি। সামনে না, আলাদা রুমে উনি এখানেই থাকবে, আপনি ভিতরের রুমে কথা আপনি আমি ভিতরে ওখানে না, বসে থাকি, সমস্যা নাই। আমি ওনার সামনে, আমি চার নম্বর আপনি এখানেই বসে থাকেন। কিন্তু ওনার থেকে আমার আলাদা হয়ে গেছে। আপনার নাম আমার কি? কথা হলো যে আলাদা হয়ে যায়, সেই পুরুষের কাছ থেকে 100 দূরে থাকে। না ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম শাহিনুর আক্তার। শাহিনুর, আপনি এখানেই বসেন, ঠিক আছে? উনি আলাদা রুমে আছে, আমরা স্টুডিওতে আপনাদেরকে আলাদা আলাদা করে ডাকি হবে। সো আপনি তাহলে যেটা হচ্ছে যে আপনি বসেন, আপনাকে তো ফেস দেখতে পাচ্ছেন, আপনার কি অবস্থা আমি বুঝতে পারছি না। আমি ফেস দেখাবো না আপনাকে, তাহলে ক্যামেরা যদি বন্ধ করে দিলে দেখাবো, আমি দেখাতে পারবো না না। না, আপনি আপনার মেয়ের সামনে দেখেন। মেয়ের সামনে অবশ্যই দেখাবো, মেয়েকে তো দেখাতে হবে। শোনেন, আমরা শত শত ছেলে আমি মেয়েদের, না দেখাবো না, এটা একটু সমস্যা থাকে, এটা আমি আপনাকে পরে বলবো ঠিক যে আছে আমি দেখাইতেছি ঠিক না। আছে, যেহেতু বাবা আইডেন্টিফাই করলেই হবে, এখানে বাবা আছে, মা আছে, আপনার জটিলতা আছে, আপনি ফেস দেখাচ্ছেন না, সমস্যা নাই। এখন বাবা দেখালেই হচ্ছে। এখন যেটা হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে, আপনি ওনার সামনে যেতে চাচ্ছেন না আলাদা। আমরা এরকম কেস অনেক করেছি, বাবা মা আলাদা হয়ে গেছে, দুজন পাশাপাশি বুঝে ছেলে মেয়েদেরকে বুঝে নিয়ে গেছে। ওনার কারণে আমার বাচ্চা হারাইছে, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা যে এত বড় একটা কাজ করে দিচ্ছি আপনাদের, আর বাচ্চাটা ফিরে পাচ্ছেন, এটাকে বড় করে দেখা উচিত আপনাদের আজকের দিনে, এটা তো উচিত না? অবশ্যই ঠিক আছে, তাই না? কিন্তু আমি যদি জানতাম যে উনি আসবে এখানে, তাহলে সত্যি আল্লাহর কসম আমি এখানে আজকে আসতামই না। না, আপনি বাচ্চা নিতেন না। হ্যাঁ, বাচ্চা আমি নিতেন না। পরে এসে বাচ্চা নিতাম। বাচ্চা- আমি এই বাচ্চার জন্য 5 লক্ষ টাকা খরচ করছি, আমার মাকে 5 লক্ষ টাকা আমি খরচ 5 করছি, লক্ষ এমন টাকা কোনো জায়গায় খরচ- কোথাও খরচ করি না। তো ঠিক আপনাদের আছে। এখানে আমার বাসার কাছে আমি জানতে পারিনি যে এই জায়গাটা আপনার এখানে, আপনার এখানে কেন আসেনি আমি জানেন? আপনার এখানে আগে আসতাম যে আপনার এখানে আসলে যদি টাকা পয়সা খরচ লাগে আমার, আমি অনেক ঝামেলার মধ্যে ছিলাম। টাকা এই পাস জন্য- খরচ করেছে, টাকা পয়সা খরচ হয়েছে আপনার এখানে আসতে? কেউ টাকা না, পয়সা আমি চাইছে? কোনটা বলছি যে আপনার সব জায়গায় খরচ করছে, এখানে আসলে তো না, আমি এখানে- আপনাকে কোনটা বলতেছি ফ্রি বুঝতে মিলবে পারছি, যে বুঝতে টাকা পারছি। পয়সা আপনার এখানে আসলে 10-20 হাজার টাকা লাগতেও তো পারে না, না, আমার। এখানে আমি কোনো বলতেছি নিজের পয়সা থেকে- লাগে নাই। হ্যাঁ, তাহলে আমি ওই টাকাটা আমার জোগাড় করতে আসতে না, হবে, পয়সা তার জন্য লাগবে আমি না। একটু আসতে দেরি শোনেন করছি। শোনেন, এখন আপনাকে আমি যেটা বলি, তাহলে আমি নিজের তো আসতে, আপনি আমার মোবাইলে দেখতে পাবেন, আপনার না হলে 10-20টা নাম্বার আছে আপনার নাম্বারে, আমার নাম্বার? আমি আপনার নাম্বারগুলো খালি জোগাইছি। আচ্ছা। পরে আমি একটু ঝামেলার কারণে আপনার এখানে আসতে পারিনি। আচ্ছা এখন আমি চাইছিলাম যে আমার মেয়েটাকে এমন ভাবে গোপন ভাবে বার করতে চাই, শুধু একমাত্র আমি জানবো আর আমার মেয়ে জানবো যে আমার মেয়ের আমি পাইছি, আমার মেয়ে আমার পাইছি, স্যার দুনিয়ার কেউ আপনার জানবে না। সেই উদ্দেশ্যটা এখন পূরণ হবে না, কারণ এটা আপন ঠিকানায় আসছে, পুরো দুনিয়া জানে। সেই হ্যাঁ? উদ্দেশ্যটা তো পূরণ না হবে, কিন্তু আমি ওই লোকটার সামনে যাবো না। আর সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি জানেন না। আমরা যতটুকু করতে পারছি এতটুকুই পারবো, যে আপনি আলাদা রুমে বসেন, ঠিক আছে, আপনার আমার সামনাসামনি রুমে যান, বসেন। এবং এটাতে উনি চলে যাওয়ার পর আমি কথা বলবো আপনাদের সাথে, এর আগে না। ওনার সামনে আমি কোনো এক বিন্দু কথা বলতে ঠিক আছে, পারবো না। আপনি ওনার সাথে আসছেন না? ওনার কি হন? আপনার মেয়ে? আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আপনি এখানে বসতে সমস্যা নেই, বসেন। আচ্ছা, যে বিষয়টা হলো এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমরা কথা বলতে চাই না। এখন যেহেতু আপনি আমাদেরকে ফোন দিয়েছেন, আমাদের কাজ হচ্ছে মেয়েকে যেহেতু উনি পেটে ধরছে আর আপনি ওনার বাপ, কি হয়েছে না সেটা আপনাদের পার্টিকুলার বিষয়। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে মেয়েকে আমরা, আন্টি এখানে বসুক, জায়গা নেই এখানে বসার জায়গা নেই। এরকম সিক্রেট করলে তো বিপদ। তো ঠিক আছে, আমরা এখন নিয়ে যাব, নিয়ে গিয়া দেখুন আলাদা আলাদা করে আপনারা কথা বলেন। আমরা সাধারণত এই ধরনের সিচুয়েশনে কখনো পড়ি নাই, বাট আমাদের উচিত ছিল দুজনকে নিয়ে আসা, বাবা এবং মা দুজনকে নিয়ে আসা, আমরা দুজনকে নিয়ে আসছি। ঠিক আছে, ওকে।
আর কি? ঘটনা তো ওনার থেকে শোনা হয় না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আজকে তালগুল পাঠিয়ে ফেলছে। কেমনে আপনি খোঁজ পাইলেন না? আপনি আমাদেরকে ফোন দিলেন, বলেন তো আচ্ছা বলেন। আমি আগে স্যার এই যে কবিরাজ ধরছি পইলা, কবিরাজ পাইনি, উনিরা বলছে ভালো আছে পাইবেন দেরি। তো যাই হোক, এই ঘরে আমি ওই কম্পিউটার আছে না কম, আমি এক লোকের আলাপ করছি, দেখেন আমি কিন্তু আমার বাচ্চা 6 বছর আমি গাভীর মতো হয়েছি, বুঝছেন, আমারই খবর ছিল না। তারপরে আমি একটা ভালো ঠিক হওয়ার পরে বাড়িতে এসে আমি এক ভালো একটা লোকের কইছি যে আমি মায়ের যে হারাইলো কিভাবে আমি সহজ পথে, আমার তো হাত পেশা সব খরচা শেষ, এক লোকের টাকা বেশি লাগবে না, আমরা দেয় উনি কম্পিউটার দোকানে নিয়ে গেছে, আমি ঠিকানা পুরো লেখা আর কম্পিউটারে ছাড়ছি। তারপরে আবার মোবাইলের ফেসবুকে লাইন করছি, ঠিক আছে। আমার 2-3 জন লোক আছিল, আমি তো দেখে আমি তো মোবাইল চালাতে পারি না, তো আমার এই ঠিকানাটা একটু ছেড়ে দেওয়া যাতে আমার এই মেয়েরা পাই, মানে পুরো ঠিকানা এইভাবে লে আইসি, একজন দিয়ে লে আইসি, আরেকজন দিয়ে আমিও লিখতে পারি না, আরেকজন লে আয়া এই ঠিকানা এইভাবে ছাড়ছি। তো যখন নাকি এক লোক আবার আমার ফার্মে কাজ করতো, তো ওরা কই যে বাড়িতে দেখ লাস্টটা দিয়া আমার এই ঠিকানা একটু সার, আমি তো আগে তো সারছি, তো ওই কথা ঠিক আছে আপনি টেনশন করেন না, আমি এটা বাউ করে দিব না। ওই আবার মোবাইল চালায় এমন করে পড়তে পারে, এই আস্তে আস্তে এমন করে যে আপনাকে এই ফোন নম্বর এমন করে পাওয়ার পরে এই আমার ভাগ্যটা মন করে বুঝতে পারছো? স্যার এই ঘটনা উনি বলেন, উনি আমাদের পেয়েছে ওই ঘটনা বলেছে, মেয়ে হারানোর ঘটনাটা বলেন। হ্যাঁ ঘটনা হয়েছে মাগরিব নামাজ আজান দেয় এরকম টাইমে দুজন আমার বাসায় ছিল। কোন দুইজন? বাতিজি দুজন, আচ্ছা এই যেটা হারানি গেছে এটা, আর এই যেটা বর্তমান আছে দুজন। ওরা দুই বোন আমি না? হ্যাঁ 2 বোন। তাই আমি ফকিরাবুল ফলের দন্দারি করি, মাগরিব নামাজ আজান দেয় এরকম টাইমে পরিবারে ফোন দিছে এই ঘটনা, বড়রা ছোটরা লইয়া গেছিল গা, আমি পিটার দনের ছোট দনের পাইছি, বড় দনের আমি পাইতে আসি না। আমি এটা কি কর, এটা কি কর তুমি, আমি বাইরে কি বুঝ দিমু, তুমি কি করলা? এটা দোকান ফালাই দিয়া ফকিরা বলতেন দৌড়ে আইয়া কমলাপুর আইয়া মাইক লইছি, মাইক লইয়া আপনার বাসাবো, খিলগাঁও, কমলাপুর, ফকিরাপুর আর মান্ডা, মুগদা, মানিকনগর রাত্রে 9টা-10টা পর্যন্ত আমি মাইক দিয়ে লাউজ কইরা, আমি আর খোঁজ পাইলাম না। পরে বাসায় গেলাম, আমি আর খানা মানা খাইলাম না। পরে বাইরে ফোন দিছি, বাইরে কামটাম ফালাইতে আমার কাছে আইসে যে বলতে আছে, ভাইয়া কয় কি করলি? আমি কি ভাই আমি কি করতাম, আমি তো দিয়ে গেছিলাম, একটা টিভি দেখতে আছে, টিভি দেখা ছোট জনের লইয়া একটা পিটার দোকানের সামনে পিটার আছে, ওখানে আয়া খালি বলতে আছে মায়া আইবো, মায়া আইবো, আব্বা আইবো, এই বলতে আছে। এই এক সিট কাপড় চোর পড়ছে আর ছোট জনের করলইয়া ছোটটা জানে দেখা 2-3টা এমনি ঘুষে দিয়া ছোটটারে হ্যাঁ আলাই দিয়ে দৌড় দিচ্ছে, পিটল নিয়ে কয় তুই বোনের তুই লিয়া যা, তুই লিয়া যাস নাকি লিগা ওই কান দেয় ন এমন টাইম আমার পরিবারে আবার ওটা দেয় রুমো ঘুমিতে ওইটা দেয়, টিভি দেখতেছে, দেখা কেউই নাই গা, এই ছিলে মনে করেন আর পাইলো না। এরপর রাস্তায় দৌড়ে গিয়ে ছোট জন পাইছে আর বড় জন আর পাইলাম না। এই হারাই গেল তো হারাই গেল। তো ইয়ে করেন নাই, থানা পুলিশ করেন নাই, খোঁজ খবর নেন নাই? থানা পুলিশ কদমতলায় থানায় গেছিল, কাগজটা পাইতে আসি না, এই যে জিডি জিডি করছিলাম কদমতলি থানায়, আমার আচ্ছা। বাসা মান্ডা, কদমতলি থানায় জিডি করছি আমি যেদিনকে গেছে চইলা। আচ্ছা, তো এখন কি মেয়ে আপনাকে দেখলে চিনবে? জি চিনবি তো, অবশ্যই চিনবি। ঠিক আছে। আমি আবার এই যে ওনার বাবা বিজ্ঞপ্তি দিত যেমন মাঝে মাঝে যে কি বলছে এখানে, এটা তো এগুলো দেখানো যাবে না, এটা ইউটিউবে দেখালে সমস্যা হবে, একটু পরে শোনাই। আমি মোহাম্মদ বাচ্চু মিয়া, গ্রাম পশ্চিম নাউরি, পোস্ট অফিস নাউরি বাজার, উপজেলা মত্ত, উত্তর জেলা চাঁদপুর। আমার মেয়ে লাইজু আক্তার, বর্তমান বয়স 18 বছর। বিগত 12 বছর পূর্বে যখন তার বয়স 6 বছর ছিল, তখন মুগ্ধা বাসাবো থেকে হারিয়ে যায়। 2-2.5 বছর পূর্বে মেয়েটির সংবাদ টিভিতে প্রচার করা হয়েছিল। টিভিতে? কোন টিভিতে? টিভিতে দিছিলেন, প্রচার হয়েছিল? টিভিতে আমরা দেইনি। আচ্ছা, সংবাদ টিভিতে প্রচার করা হয়েছিল। তখন আমি অনেক দূরে পাহাড়ি এলাকায় ছিলাম, বিধায় ঠিকানা নিতে পারি না। ঢাকাবাটি ছিল। হ্যাঁ আমি তো এই পক্ষ থেকে প্রচার করেছে, এটা বলেছে সম্ভবত। হ্যাঁ, মানে যারা পাইছে তারা প্রচার করছে, সেজন্য যোগাযোগ করতে পারে না। এটা ও আচ্ছা আচ্ছা, আমার মোবাইল ফোন নাম্বার হচ্ছে এটা। ঠিক আছে, দেখা যাক, কালো ভরসা। কোনো ছবি টবি আছে? জি, ওনার ছোটবেলার ছবি আছে, মৃত্যু। কার কাছে আছে? দেখেন, আমার কাছে আছে। আপনি ওটা ছবিটা আমার তো নাই গা, ওটা আমার এই ঠিকানা আমরা তো অন্য তো নাই আমার। ঠিক, উনি ছবি দিবেন এখন? ফোনটা বন্ধ রাখেন। ঠিক আছে, বসেন। হ্যাঁ, করো। দাও, এই তো পেপারটা দাও। মিতু, কিছু শোনা গেছে ভিতর থেকে? কান্নাকাটি করতেছেন কেন? না, আপনার চোখ তো ভেজা ভেজা মনে হচ্ছে। হ্যাঁ, কাঁদতেছেন কেন বলেন তো? বলেন, আমাকে মন খুলে বলেন, আমি ভাইয়ের মতো বলেন, কি হয়েছে বলেন। আপনি ভিতর থেকে কিছু শুনতে পাইছেন? তাহলে
কি হয়েছে? বলেন, আমি শুনি আপনার কথা, পরে শো, আগে আমাকে বলেন কেন কাঁদতেছেন? যে বাবা মা যখন তাদের কাছে থাকা দরকার ছিল, তাদের আদর ভালোবাসা পাওয়ার দরকার ছিল, তখনই পান নাই। তখন সবকিছু থেকে বঞ্চিত করেছে। তখন বোঝা ভাবছে, যত্নটা করে নাই, তখন নিজে কিছুই করতে পারতাম না, তখনই তাদের থেকে তার আলাদা করে দিছে। কে করছে এটা? এটা আমার মার ভুলের কারণেই আজকে আপনার মার ভুলের কারণে? আপনার মা কি ভুল করছে? জি, মা রেখে গেছিল বাবার কাছে। মাই রেখে গেছে বাবার কাছে, আপনি নিশ্চিত? হ্যাঁ, মা রেখে গেছিল আমাদের দোনো বোনকে আমার বাবার কাছে। জানি না আমার ছোট বোনটা কোথায়। ছোট বোনটা আছে বোধহয় ওনার কাছে, আছে বোধহয়। ও কি বাবা মার আদর ভালোবাসা পেয়ে বড় হয়েছে, আমি তো পাইছি। হয়তো আল্লাহ আমার ভাগ্যে এক বাবা মা হয়তো জোটায় নাই, কিন্তু আরেক বাবা মা ঠিকই জোটাইছে। ঠিক সেই আদর ভালোবাসা এই দিছে, যে আদর ভালোবাসা একটা মা তার সন্তানকে দেয়, একটা বাবা তার সন্তানকে দেয়। ভাই বোন আত্মীয় স্বজন থেকে সবাই থেকে আদর ভালোবাসা পাইছি, কেউ কখনো আলাদা করে দেখে নেই। আল্লাহ ভরসা। একটু বসেন। আপনি মাঝখানে আমাকে জানতে চাচ্ছিলেন, যখন আমার রেকর্ডিংটার বাইরে ছিলাম, তখন জানতে চাচ্ছিলেন যে কে কে আসছে আপনার জন্য, বাবা আসছে না মা আসছে, তাই না? জিজ্ঞেস করতেছিলেন আমাকে। আপনার জানা মতে আপনার ছোটবেলায় আপনার মা বাবা কিভাবে ছিল আপনার সঙ্গে? ওনারা কি দুজন একসঙ্গে থাকতো না আলাদা থাকতো? আমি আমার জানা মতে একবারই দেখছিলাম একসাথে আমার দাদুর বাড়িতে। তো আপনার কি মনে হয়, আপনার বাবা মা সম্পর্ক ছিল ওই সময়টাতে, নাকি সম্পর্ক নাই? কিছু অনুমান করতে পারেন? বর্তমান যে পরিস্থিতিতে আমার বুদ্ধিতে আমি যতটুকু বুঝতে পারছি যে সম্পর্কটা নাই, সম্পর্কটা ওরকম গভীর ছিল না। বাবা মায়ের মধ্যে সম্পর্কটা নাই, এটা আপনি বুঝতে পেরেছেন। আপনি কি মূলত নানা বাড়িতে থাকতেন? আমরা দুনো বোন আর আমার মা, আমরা নানা বাড়িতে থাকতেন। তো বাবার ওখানে দিয়ে আসছিল কে? আমার মা আর আমার মামা দিয়ে আসছিল। এরপরে ওখান থেকে আপনি মূলত বাবার ওখান থেকেই হারাই যান। ওখানে বাসা ছিল আমার, বাবা বড় ভাই, ওনারা একসাথে থাকতো, আমার দাদাও থাকতো এই বাসায়। আচ্ছা, ওখানে গিয়ে কি কোনো আরেকজন মা পেয়েছেন, এরকম কোনো কিছু? না, ওরকম কিছু পাইনি। ওখানে আমার যেটি আমাদের দুনো বোনকে দেখাশোনা করতো। আচ্ছা আচ্ছা। তো বাবার কথা কিছু মনে পড়ে, মায়ের কথা কিছু মনে পড়ে? কাকে বেশি মিস করেন, যদি প্রশ্নটা করা অবান্তর? মিস তো বাবা মা দুজনকে করি, কারণ দুজনের কারো ছবিটা পর্যন্ত মনে নেই। আজকে যদি বাবাকে আমরা আনতে পারি, মাকে যদি আনতে পারি, দুজনকে একসাথেই চাবেন, নাকি ওনারা যদি বলে যে না আলাদা আলাদা ভাবে দেখা করব, কোনটা আসলে? আমি বাবা মা দুজনকে একসাথেই দেখতে চাই, কারণ কারো মুখটা পর্যন্ত আমার মনে নাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা একজনকে নিয়ে আসবো এই মুহূর্তে স্টুডিওতে। প্রথমে ভদ্রলোকটাকে পাঠাও, শুধু উনি আসবে। একজন আসতেছে আপনার জন্য। হ্যাঁ, আসুন। মামন মাইরে লাভ আমি তোকে রাখলাম অল্প দিন লেগা, 3 দিনের লেগে আমি একলা নি চারি নাই, আর তোরা পাই না আমি তো পাগল। 6 বছর আমার খবর নাই, তুই কি নিয়ে গেছো কে করতে? আমি তো তোকে 2 জন আনতারি নাই, আমি তোকে নিতে আইসি একলা, কেন নেই তোকে 2 জন, তোর বোনের লিয়ে গেছি কত কষ্ট করে। বাড়ি কর সাইরা তুই না আমরা করতে পারস না, আর আমি পাগলে গেছি গা। আর পরে তোরা টিভিতে দিছিলি, টিভিতে মাইকিং করছিল, আমার ভাইও তো করছে, আমি তো আমার মাথা ঠিক নেই, সই দিই নাই গা। আমি তো গেছি গা গাই, ওই আল্লাহ আমার কেমনে রাখছে। এবার আমি একটা লোক তো পাই না, ভালো মোবাইল চালাই পারি না। পরে আছে এরপরে না একটা লোক ধরছি, হাত পা ধরিয়া
আমি কই বাবা তুমি আমার একটু মোবাইল চালাইতে না এই ঠিকানাটা তুমি আমার একটু সাইরা তো এবারে আমার লয়ে গেছে কইলে কম্পিউটারে নিয়ে এই ঠিকানা চাচ্ছি এবারে মোবাইল 2-3 জনের দোষ ব্যক্ত করে ঠিক আছে না এটা করে দাও আমি পাগল খানা খাই না ঘুমাই না মাথা আমার ব্যক্ত করে টেনশন করিস না এই বুঝি কি আমি মানি আমি সব বাড়ি ঘর সাইরা গেছি গা পরে ঠিকানা আছে এবার এক লোক ধরছি আমি কই বাবা আমার একটু ভাও করে দাও আমি মোবাইল চালাইতে না এই লোকটা পাইছে না আমার আল্লাহ মিলাইছে ব্যক্ত করে না আমি এই যে কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছি ওনার আমার মাথা ঠিক নাই কয়বার মোবাইল লইয়া গোসল করতে যাইয়া আমার মাথা ঠিক নাই কোন দিক জায়গা আজকে হঠাৎ করে আমার মাথা এত কাজ ওঠে না মাথা ধরে না এরা ব্যক্ত করে তুই কি এটা ঘুমায় না আমার ঘুম নাই আমার লগে কি আপনার কোনো যোগাযোগ নাই কে লগে যোগাযোগ নাই আমার মোবাইলই তো ছিল না ঘরে এটা লইছি 2বার মোবাইল পানি না চাচা উনি জিজ্ঞেস করছে আপনার ওর মায়ের সাথে যোগাযোগ আছে কি? আমার মা আছে বাবা হয়তো মারা গেছে তো না মারা গেছে আমার আব্বু মারা গেছে না না ওর মা মানে আপনার সাবেক স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ আছে? এমনি যোগাযোগ ছিল না এই জন্য না। আচ্ছা এখন কথা চাচা উনি তো ধরেন আপনার সাথে সামনে বসতেও চায় না আপনার কোনো আপত্তি আছে আপনার দিক থেকে? না। আপনার কোনো আপত্তি নাই আচ্ছা ঠিক আছে এটা আমরা জাস্ট জেনে রাখলাম এমনিতে হ্যাঁ আমার কোনো দুনিয়াত কেউ নেই আপু আপনি বিয়ে শাদী করেন নাই পরে আর বিয়ে শাদী করছিলেন? এই যে ইদানিং এরা ইয়া করেছে আমার মা আর ভাই বোনে আচ্ছা। বুঝছেন? আমি একটা সব বাদ দিয়েছিলাম কি করেন আপনি পেশায়? আমার আগে দোকান ছিল এখন কি? বর্তমানে উঠে যে টাকা নষ্ট করছি জি এখন মনে করেন বর্তমানে মেইল কারখানা আবার বন্ধ মেইলের কামও গেছে যে 1 বছর ধরে আবার আসবো তো আমাকে মুরগের ফার্ম কাজ করি বসে থেকে তো লাভ নাই তা আমার একটা মালিক হয়েছে ভালো উনি কিছু কাকা না টেনশন করে না আমি আন্ডারে লাইন করে দিব আচ্ছা অনেক দূরে রাস্তা নেই কাপের দিকে একটা লোক আছে আমার ভালো তখন কি করুন বিয়ে থেকে লাভ আছে উনি মুরগি খাই আমার 12,000 টাকা দেয় উনি কাজের হিসাবে আমার অনেক ভালো জানে তো মেরে নিয়ে যাবেন না আজকে? ইনশাল্লাহ যদি আল্লাহর দেন আল্লাহর দিকে আছে আমার কিন্তু কেউ নাই আমি তো কইছি আমার কিন্তু আল্লাহ ছাড়া কেউ নাই সব ছেড়ে দিছি জায়গা জমি সব হেরে ইয়া করে লাইছি আচ্ছা না ঠিক আছে আমার জিয়ারে ভাইলে 2 জিয়ার আছে আমার যা আছে আমি আমার 2 জিয়ারে দিয়ালাম ওহরা আছে আল্লাহ নিচে মারি আমার কেউ নাই আপন আমার একবারে মন করে দিও না আমার সাথে কথা কই ওর চেহারার সাথেও মিল আছে বাবার চেহারার সাথে কথা বলছেন আমার যেটুকু আছে আমার 2 মায়ের দিয়ালাম বাস কথা শেষ আমার যেটুকু আছে ও বড় না? হ্যাঁ এই তো বড় হ্যাঁ তো জ্ঞান ছিল বালা আমার হেজের এত দুঃখ নাই আমার যে গলা তোর রাখছে আমি ছুঁয়ে গেছি নিতে পারি না আমি পাইনি আমার খালি আমার কাছে কইছি আল্লাহ আমি যদি সত্যিকার হই আর তুমি আল্লাহ যদি সত্যিকার তো আমি 12 বছর পর হইলে আমার মিলাইবো আল্লাহ আল্লাহর কাছে বলছি আমার জীবনে মাইসের ব্যবহার করছি কিন্তু আমার কি আর এই কষ্ট দিলা আমি টাকা কই নাই দুনিয়ার কবিরাজের টাকা দিয়েছি এবারে কম কে আর কথা মানি নাই গা মা বাবা আমার দ্বারা আইতার নাই গা আমি সব জায়গা জন্য আমার গরু আছে সাইডে আমি গেছি গা আমার কাইন্দা জিরকে আবার আছে ভাই কিন্তু আমি এমনি নিজে নিজে মানুষলে খোঁজ করি কেমনে পামু তো মানলগে আপনার কি হইছে যে আঙ্গুরে রাখে গেছিল আমি তোমার লেগে বাবু তোমার লেগে তোমার না ভাই আমার মাথা নষ্ট আছে গা জানো মাঝে আঙ্গুরে রাখে গেছিল আপনার কাছে তোমাকে দিয়া গেছিল না লাস্টে তার কিছু হয় নাই বাড়িতে কি হয়েছে আমি তো জানি না আমি তো এই জায়গায় খালি একটু যদি কথা বলতো তাই চলতো বাড়িতে কি হয়েছে আমি জানি না আমি তো দূরে রাস্তা দোকানো আমার শালায় আর ওর মায় আমার কাছে দিয়ে গেছে তো আমি 2টা লোক কিভাবে রাখি দোকানো আপনি তখন বিয়ে শাদী করেন না? না আমি আমার ভাইয়ের বাসাতে আসছি 3 দিনের ভিতরে ঘটনাটা ও আচ্ছা সময় কম আমি নিতাম গাগো আমার লগে আর একটা লোক তাহলে নিয়ে যেতাম আমি এই সময়টা পাই নাই আমার এই যেতে সব দুধ খাইতো বুঝছেন অনেক তাল্লা দিলে সেন হয়েছে মনে করেন আমার তো ভিতরে যে আগুন আমার বাচ্চার লাগে যে মরতাছি সবাই কই তুই আরাম করসকে ঘুম নাই খানা দেখলে কইবেন আমার কি আসিল আমার কি হয়ে গেলাম গা আমার ভরসা আছে আমার জিওর খালি ঠিকানা আমি যেরকম খুঁজি আমার জিও খুঁজে আমি খালি ঠিকানা এবার এক ভালো লোক পাইয়া আমার এই লাইনটা আগাইছে না রে আমার এতটুকু আগাইতো না এই বুদ্ধি দেই না লোক নাই বুঝছেন আল্লাহ ভরসা এখন কথা হচ্ছে যে মিতু মানে মেন পাইছে কেডা কিছু কি না সত্যি কথা বলেন পাইছে কেডা আগে আমার জিওর লাইব্রেরি পাইছে কেডা আগে না আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করছেন তারপরে আমরা আপনার মাধ্যমে আমার মার সাথে যোগাযোগ করছি ওটা তো সমস্যা নাই মিতু আপনার কোনো কিছু জানার আছে ওনার কাছ থেকে জিজ্ঞেস করতে চান নাকি আপনি মানতেছেন ওনাকে? মানতেছি চিনতে পারছেন? আমার কারো চেহারা মনে নেই মনে না থাকলে মানেন কিভাবে একটু চিন্তা হবে না? চাচা আপনার নামটা বলেন ওনাকে। বাচ্চু মিয়া তোমার যারা নাম নব মিয়া অপ মিয়া কারণ নাম মনে নাই আপনার কি কোনো ফার্নিচারের দোকান ছিল চাচার বা দোকান একটা ছিল মা ছিল? আমার দোকান আছিল আমার
ওই আচ্ছা। দোকানের মধ্যে একটা টুলের মধ্যে বসে রেখে গেছিল। হ্যাঁ এরপরে যেটাকে বাড়িতে লয়ে গেছিল, তোমার তো কাছে যেদিন হারাই গেছে, যেদিন হারাই গেছে এদিন রাত্রে তুমি আহো নাই। না 2 দিন পরে আবার ওই যে আমি তো পরে আইছি যে তোমাকে নিতে খবর পাই আয়া দি আমিও তো মরিন অবস্থা আহো নাই দেখে আমি আবার কাঁদতে কাঁদতে বাইরে হয়ে গেছিলাম। এইটাই তো সমস্যা, তুমি এই কেসে খেতে পারলে কেমনে বিচারটা? দোকান খুঁজতে খুঁজতে আমি আর দোকান খুঁজতে পাইনি। তুমি তো আমরা ধরে রাখছিলে, আমি তো আব্বু পরে নিয়ে যাম, একটা লোক থাকলে আর এই ফেসটা খায় না, একটা লোকের কারণে মরবে আমার এই সমস্যাটা অল্প সময়ের মধ্যে। আল্লাহ ভরসা। এখন চাচা এরপর আমরা চেয়ারম্যান আছে কথা বলে কইতে কোনো সমস্যা নাই, আপনি একটু বাইরে গিয়ে বসবেন, হ্যাঁ? তারপরে আমি ওর মাকে বলে, ওর আরেকজন আসছে যেহেতু, একটু কথা বলে তারপরে বাকিটুকু। দরজাটা খুলে দাও। যাও। মহিউদ্দিন, ওনাকে পাঠাও। কেমন পরিস্থিতি যে বাবা মা একজন একজনের মুখ পর্যন্ত দেখতে চায় না, একসাথে তা করে দেখতেও পারলাম না। আপনার মাকে জিজ্ঞেস করেন, আসতেছে। আমি তোমার মা, আমি তো তোমার দিয়ে আসছিলাম, আমি তো বলছিলাম ওই লোকটাকে আমার কাছে নিয়ে যাইতে, তোমাকে তো নিয়ে যায় নাই, তোমাকে তো নিয়ে গেছে চাচির কাছে। তোমার তুমি যদি দিয়ে গেলে কে, তুমি যদি মা আমি দিয়ে গেছি কেন? আমি মা হলে দিয়ে দিতাম, আমি দিয়ে গেছি কেন? আমি কেন দিয়েছি? তোমার নানা তোমাকে কতদিন খাওয়াইতো বলো? তোমার নানা যে হার্টের সমস্যা ছিল, দেখছো তোমার নানা যে চিক্কুর পারছে বুকের ব্যথায়, সেটা দেখছো কিনা বলো? তোমার নানা তো হিসাবে তোমাদেরকে 4টা বছর পালছে, তোমার দুধ খাওয়ার লাগে, তোমার বোনের দুধ খাওয়ার লাগে। আমার তো পরনে কাপড় ছিল না, তুমি দেখছো। তারপরে কিনারে কয় তোমার নানার পরনে কাপড় ছিল না, আমাদের ঘরে ভাত ছিল, তুমি বলো তোমরা না খায় কতদিন ছিলাম বলো? কখন তোমাকে আমি নিয়ে গেছি? যখন দেখছি বাবার কাছে রাখা গেলে কে, তুমি মা তো তোমার রাইখা গেছি কেন? তোমার বাবাকে তো বলছিলাম আমার কাছে নিয়ে যাওয়ার জন্য, তো কিছু টাকা দিয়ে নিয়ে গেলে আমি বাড়িতে নিয়ে যেতাম, কিন্তু তোমার বাবা তো আমার কাছে নিয়ে যায় নাই। তোমার বাবার সাথে ছিল, এটা তোমার নানু নিজ চোখে দেখছে বাড়িতে গিয়া। তোমার শুয়ে আসলে রাত্রে টানাটানি করছে, এটা তোমার নানু নিজের চোখে দেখছে। আপনি এগুলো ক্যামেরাতে বলেন না, এগুলো বলেন না। আর একটা মেয়ে প্রথম দিন আসছে, এগুলা আপনি আরেকজন বলতেছেন। ওনাকে আমি বলছিলাম যে আমার কাছে নিয়ে যাওয়ার জন্য, যে আমার কাছে নিয়ে যান বাচ্চাগুলো, টাকা পয়সা কিছু দিয়ে। তো উনি টাকা পয়সা কিছু আমার কাছে না নিয়ে গিয়ে উনি ওনার বোর কাছে নিয়ে গেছে। তো ওখান থেকে যে হারাইছে মেয়ে, তখন আমি 12 দিন পরে জানতে পারছি যে আমার মেয়ে হারাই গেছে। আমি এই পর্যন্ত আমার কোনো একদিন নাই যে আমার মেয়েকে আমি খুঁজি নাই। তখন সেটা তো নিশ্চয়ই, সেটা নিশ্চয়ই আপনি আমি অনেক জায়গায় খুঁজছি, বুঝছেন, যে যেখানে বলছে। তখন আগে তো অনলাইন ছিল না, ক্যামেরা ছিল না। যে যেখানে বলছে, এমন জায়গায় বলছে 50,000 টাকা তার আপনার মেয়েকে আইনা দিবেন একদিনের ভিতরে, বেশি টাকা কিনলে। আমি কাজ করছি, অনেক কষ্ট করছি জীবনে কাজ করে, এখন আমি একটা চলার মতো কিছু করছি। আমার মা কইলাম আমার সাথে আছে, আমার মাকে আজকে 20 বছর ধরে আমি দেখাশোনা করি। আমার ভাই কইলাম একবেলা ভাতও খাওয়ায় না আমাকে, যেটা সত্যি কথা। তো তখন আমার চলার মতো মনে করেন কিছুই ছিল না। এই লোক তো বিয়ে করছে ঠিক এতটুকুই, বিয়ের পরে মনে হয় না যে এই লোকের সাথে আমি 6 মাস ঘর সংসার করছি, বা এই লোক এই বাচ্চাগুলো 6 মাস পালছে কেমনে বলতে পারবো না। যেটা সত্যি আমি সেটাই বলতেছি। 6 মাস ঘর সংসার করেনি, 2টা বাচ্চা কিভাবে হলো তাহলে? বিয়ের 1 সপ্তাহ পরে হয়েছে, ওই বাচ্চা পেটে গেছে। তাহলে তো আমার 2 বছর লাগলো তো 2টা বাচ্চা হওয়ার জন্য। না 2 বছর হয় আপনার বাচ্চা 2টা না? বাচ্চাটা আরেকটা বাচ্চা আপনার না? 2 বাচ্চা? আমি আপনাকে বলতেছি, তাহলে শুনেন। এই বাচ্চাটা যখন 2 বছর হয়েছে, আমি অত ডিটেইলে যাব না, আমি আপনার ব্যক্তিগত জীবন, আমি শুধু জানতে চাচ্ছি যে 2টা বাচ্চা আপনার কিনা, এটাও বাচ্চা ওইটাও আছে, তাহলে মিনিমাম 2 বছর সংসার করছেন আপনি। যাই হোক, এখন কথা হলো চাচি 2 বছর করি না কি লিগে, যখন মনে করেন 6 মাস, মতলব কি মানে 6 মাস ওনার সাথে আমাদের সংসারটা তো 4 বছর ছিল, 4 বছর পরে না আলাদা আচ্ছা হয়েছি। আচ্ছা, মানে হয়তো একসাথে থাকেন না, এটাই বলছেন। 6 মাস আমি একসাথে ছিলাম। একবার মনে আছে না, আমরা দাদুকে বাড়িতে আসছিলাম, তো বর্ষাকালে যে ওই বাগান আসছিল বাড়ির মাঝখান দিয়ে, ওই কাকাগো বাড়ির মাঝখান দিয়ে বাগান ছিল, ওই বাগানে পানি হয়েছিল, আমরা হাঁটছিলাম। আবার ছোট কাকাগো বাড়ি ছিল ওই পাশে, আমি ভয় পাইতাম অনেক, দৌড়ে আয়া পড়তাম ঘরে গেলে, একবার পড়েও গেছিলাম। না আমরা তো তখন ওর শরীরে একটা চিহ্ন আছে, আপনি জানেন কোথায় আছে? হ্যাঁ পায়ে, এটা আমাদের বাড়ি থেকে পাইছে। আমাদের বাড়িতে আমার যেটা আছে না, আমার যেটা সিমেন্টের পাল্লা বানায় রাখছিল, সিমেন্টের পাল্লা যে রড গুলো বাইরে থাকে না, ওই রড গুলো পায়ে লাগছে। মিলছে এটা? আমি তো আমার পায়ে এই এটা তো পুরো খেয়াল নাই, গড় বলছো বাড়িতে হয়েছে, কিন্তু এটা আমাদের বাড়িতে হয়েছে। সিমেন্টের পাল্লা আছে না, সিমেন্টের পাল্লা রড আছে না, রড গুলো বাইরে থাকে, তো আপনার মনে থাকার কথা। তো ওই রডের পাল্লার ভিতর লাগিয়ে এটা সোলাই গেছে। পরে ওই আপনার চিহ্নটা কোথায় আছে? যে বাম পায়ের এই জায়গায় সোলাই গেছে। কিন্তু কিভাবে হইছে আপনার এটা মনে নাই? আমার এতটুকু মনে আছে যে আমার ছোট কাকা আসছিল, মানে আমি ছোট কাকার ভয় পাইতাম। ঘর কাছে ওই বাড়িতে আমরা ছিলামই না, যখন ঘর কমলে তখন আমরা ওই বাড়িতে আসছি। আমি ওই ঘর ছিল নতুন টিনের, তো আমি খুব ভয় পাইতাম। আচ্ছা, এখন 2টা বিষয় আমার আপনার সাথে একটু জিজ্ঞেস করার আছে। একটা হচ্ছে যে আপনার সাথে আমাদের যোগাযোগ হয়েছে বেসিক্যালি ওর বাবার সাথে যোগাযোগ হওয়ার পরে,
কারণ ওর বাবাই আমাদের সাথে যোগাযোগ করেছে। এখন আপনি যেটা বললেন যে ওর বাবার কোনো বিষয় নিয়ে আপনি ইন্টারেস্টেড না এবং ওর বাবা থাকলে আপনি এখানে থাকতেও চান নাই প্রথম পর্যায়ে, হ্যাঁ সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি থাকতে চান নাই কেন, কিন্তু আমাদের অনুষ্ঠানের ধরন অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমরা বাপ মা বেঁচে থাকলে দুজনকে ইনভাইট করি। এখন আপনাদের কি সমস্যা, কেমন সমস্যা সেটা তো আলটিমেটলি আমাদের জানা দরকার। মনে করেন আমার পুরো জিন্দেগিটা শেষ, আমার বাচ্চাদের জিন্দেগিটা শেষ, ওই লোক আমাকে অনেক আপনার ক্ষোভের পিছনে যুক্তি আছে, অনেক অত্যাচার করে আমার কিন্তু আমার কথা হচ্ছে, আমার আপনার একটা প্রশ্ন করি, এটা আমার কাজের জায়গা থেকে প্রশ্নটা আপনাকে করা উচিত বলেই করছি। আপনার মেয়ে হারিয়ে গেল যে কোনো কারণে, যাদের ভুলের কারণে, আপনাদের দুজনের ভুলের কারণে একজনের ভুলে হারায় গেছে, ঠিক আছে, সেই মেয়েটাকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে পাওয়া গেল, হ্যাঁ এত বছর পরে পাওয়া গেল। এখন কথা হলো মেয়েটা আপনারও, মেয়েটা তারও, তাই না? তো আমরা যে দুজনকে এখানে আমন্ত্রণ জানাইছি, আমরা কোনো ভুল করছি? আমরা কোনো ভুল করছি আপনাদের দুজনকে আমন্ত্রণ? ভুল করেন না, কিন্তু আমি যদি জানতাম ও আসতে, তাহলে আমি আপনাদের সাথে কন্টাক্ট করে পরে আসতাম। এটা মানুষ কতটুকু ভালো চোখে দেখবে আমি জানি না, তবে এটা ঠিক যে বাচ্চাটাকে যেহেতু পাওয়া গেছে আজকে, সো এই জায়গাটা থেকে আমার মনে হয় এটাকে আপনাদের বড় করে দেখা উচিত ছিল, হ্যাঁ, কারণ এই বাচ্চা তো আপনারা নাও পাইতে পারতেন। ও ধরেন আজকে এতদিন পরে এখানে আসছে, ওর মনের মধ্যে চেষ্টা করছেন আপনি, কিন্তু আপনি তো ওকে পাইছেন, এবং আপনি যে কথাটা চেষ্টা ছিল আপনাদের এখানে, যে মানে আপনাদের এখানে লাস্ট চেষ্টা করবো, হ্যাঁ প্রতিদিন না পাই, আল্লাহর উপর ছেড়ে দিই। এখন আমি প্রতিদিন নামাজ পড়তাম, আমি হাজত নামাজ পড়ছি পুরো আল্লাহর কাছে। আপনার এই দেখেন, আপনি মা, শোনেন, আপনি মা, আপনার এই আগ্রহের প্রতি আমাদের মানে কোনো ধরনের কোনো কমপ্লেইন নাই, এটা ঠিক আছে, কিন্তু কথা হলো যে আপনার মেয়ে যখন এখানে বসেছিল, একা আমি জিজ্ঞেস করছিলাম, ও কিন্তু এমনি বলতেছিল যে কেমন পাওয়া হলো, মা আসতে চায় না, বাবা আসতে চায় না একসাথে। আমি একটা কথা আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে বলে চাই, আপনারা মনে আছে আপনারা ফুড আপের অনুষ্ঠান নিয়ে কথা বলেছেন আমাকে, আমি একদম মাথা পেতে নিয়েছি, কিন্তু অনুষ্ঠানে আমার উদ্দেশ্য ছিল একটাই, যে বাচ্চাটা যেন দুজনের কাছেই সমানভাবে বড় হয়, সেটা রাষ্ট্রীয় আইন অনুযায়ী হোক বা সিম্প্যাথির জায়গা থেকে হোক। আমি তো খুব ভালোভাবে সেটা ড্রাইভ করতে পারিনি, সেটা আমি বিনয়ের সঙ্গে বলেছি। আমি বারবার আপন ঠিকানা থেকে একটা জিনিসই আপনাদেরকে শেখানোর, মানে আমি শিখেছি বা আমি মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে সম্পর্ক ভালো থাকলে ডিভোর্স হয় না, সম্পর্ক খারাপ হলেই ডিভোর্স হয়, এটাই স্বাভাবিক। সেখানে এক পক্ষের দোষ না, আমি কিন্তু ওর এক্সপেকটেশন ছিল, আমি ওর প্রত্যাশার জায়গাটার কথা বলতেছি, যে সন্তান, বাবা মা ডিভোর্স হয়ে যাওয়া সন্তানের জন্য এটা ভয়ঙ্কর রকমের কষ্টের কাজ, ভয়ঙ্কর রকমের কষ্টের কাজ, কিন্তু কখনো কখনো সন্তানের ভালোর জন্য ডিভোর্সের প্রয়োজন আছে, সেটা অন্য বিষয়, আমি যাচ্ছি না ওই প্রসঙ্গে। কিন্তু সুযোগ নিয়ে মা তার বাপের কাছ থেকে সন্তানকে বঞ্চিত করা, বাপ তার মায়ের কাছ থেকে সন্তানকে বঞ্চিত করার সুযোগ নিয়ে পার্শিয়ালি, এটা সবচেয়ে বড় সাফারার হচ্ছে ওই সন্তানটা নিজে। আমি এই মেসেজটাই দিতে চেয়েছি, কারণ সন্তানের কাছে মাও ইম্পর্টেন্ট, বাবাও ইম্পর্টেন্ট। দুজন মুখ দেখা দেখি করেন না, দুজনের কাছে যায়েন না, দুজনের সঙ্গে কমিউনিকেশন করেন না বিয়ের পরে, সেটা ঠিক আছে, কিন্তু সন্তানকে একটা প্রপার চ্যানেলে মায়ের কাছ থেকেও সুযোগ দেওয়া উচিত, বাপের কাছ থেকেও সুযোগ দেওয়া উচিত। আজকে এত বছর পরে ও ধরেন এখানে এসেছে, হারায় গেছে 4 বছর বয়সে, প্রায় 18 বছর পরে আপনার থেকে ও পাইলো, এটা একটা অসাধারণ জীবন, তাই না? এবং সেই জায়গা থেকে আপনারা দুজন মানুষ দুই পাশে ওর বসলে কিছুক্ষণের জন্য এটা ওর জন্য খুব আনন্দের হতো। না না, এটা আমার দ্বারা সম্ভব না। আপনি সম্ভব না, শুধু আমাকে না, উনি আমার বাবাকে শুধু মারছে, আমার বাবার ও তখন কোলে বসা ছিল, আমার উনি একলা না, ওনার 4টা ভাই ছিল, ওর 4টা ভাই, 4টা ভাই না, আমার বাবাকে বারটা বাড়ি মারছে। শোনেন আপনার এই ব্যক্তিগত বিষয়গুলো আমরা আনতে চাচ্ছি না, একটু শোনেন, আপনি যেটা বলতেছেন এটা ঠিক আছে, আমরা জাস্ট আমাদের কথাগুলো বলি, একটু শোনেন, আপনাকে আমরা জোর করবো না, ইভেন আপনাকেও ধরেন আমরা এখান থেকে সুন্দর করে বিদায় দিয়ে বলবো যে ঠিক আছে সমস্যা নেই, আপনি যখন পারেন আজকে মিট করাই দিচ্ছি, আমরা তো চাইলে মিট নাও করাইতে পারতাম আপনাকে, তাই না? তো আমরা মিট করাই দিচ্ছি, আপনি এখন ওর সাথে কমিউনিকেশন রাখেন যেভাবে সম্ভব। আমাদের জায়গা থেকে আমরা কিছু মানবিক দায়িত্ব পালন করার চেষ্টা করছি। আমার প্রথম সন্তান, অবশ্যই আমি রাখবো। হ্যাঁ ঠিক আছে, তো আমরা একটা বেটার জিনিস দেখাইতে পারতাম, যে সন্তানটা আপনারা দুজন কিছুক্ষণের জন্য আপনারা সন্তানকে বুঝে নিলেন, আপনি এটা করলেন না, কোনো সমস্যা নাই, না আমার দরকার নাই। এবং আমি অন্য কোনো অনুষ্ঠান হলে বাবার উনি অনেক অপমান করতেন, কি বলবো জানেন না, আমার বাবাকে উনি অনেক অত্যাচার করতেন, আমার বাবাকে আমি আপনাকে বারবার বলতেছি বিষয়গুলো আইনেন না, আপনার যখন যেভাবে বলার আছে এগুলো ওনার হচ্ছে বলতে গেলে উনিও বলতে শুরু করবে, আজকের দিনে এগুলো দরকার নাই, আজকের দিনে আজকের দিনে এগুলোর দরকার নাই, এগুলোর দরকার নেই। আমি তো এটা বলে নিছি যে ডিভোর্সটা হয় মূলত একটা সম্পর্ক ভয়ঙ্কর রকম ভাবে খারাপ হয়ে গেলে তখনই ডিভোর্সটা হয়, এছাড়া তো ডিভোর্স হয় না। সন্তান আপনি আমার কথাটা শুনতেছেন, ওর বাপ তো এটা অস্বীকার করেন না। এখন আমি একটা কথা বলি, আমি খারাপ, আপনি ওর মা তো খারাপ না, আমি ওনার থেকে ছাড়া হইছে। আপনাকে আমি বারবার বলতেছি, এটা একটু বোঝার চেষ্টা করেন, আপনি ওর মা না, মা আর ওর বাবা না, আমরা এই বিষয়টাতে থাকি, কে কার ব্যক্তিগত জীবন এগুলোতে না যাই। আপনি যেহেতু ওনার সঙ্গে
আপনি আজকে আর ওখানে বসতেও চান না, দেখাও করতে চান না, আপনাদের ব্যক্তিগত বিষয়গুলো, আর এই বিষয়গুলো আপনার মেয়ের সামনে একটু আনার দরকার একটু কারণেই আনলাম যে আপনার বাবা মায়ের এখন এই অবস্থা। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করব, আপনার সঙ্গে অনুমতি নিয়ে বিনয়ের সঙ্গে এই কাজটা করতে চাই। যেহেতু ওর বাবা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, আমরা ওকে বাবার হাতেই বুঝাই দিব। তারপরে আপনি ওর নাম্বারটা নিয়ে যান, আপনি যেভাবে ওর সাথে কমিউনিকেশন করতে চান আপনি সেভাবে কমিউনিকেশন করেন, যোগাযোগ রক্ষা করেন। না, সেটা ওর উপরে ডিমান্ড করে। ও যদি বলে যে আমি মার সাথে কমপ্লেইন করবে, সেটা না, আপনার সাথে খোলামেলি বলি যে আমার মার সাথে সম্পর্ক রাখবো বা মার কাছে আমি যাবো। এখন দাঁড়ান, আপনি তাহলে বসেন, আপনি তাহলে বসেন, আমি শেষ করি। সেটা হচ্ছে সমস্যা না, আল্লাহর কাছে মিতু, আমার মেয়ে যদি পাইছে একমাত্র দেখছে, এটা আমি আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ আদায় করি। মেয়ে বেঁচে আছে, আমার চিন্তা ছিল আমার মেয়ে কোনো খারাপ জায়গায় পড়ছে কিনা, বা আমার মেয়ে মারা গেছে কিনা, বা কোনো খারাপ লোক নিয়ে আমার মেয়েকে কিছু করছে কিনা, আমি খালি সবসময় এটাই ভাবতাম। আচ্ছা মিতু, আমি আপনাকে একটা প্রশ্ন করি, শোনেন কথা, আপনি তো কথা বললে কথা বলার সুযোগ দেন না। মিতু, আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনার বাবা মায়ের অবস্থাকে আপনি দেখছেন, যে কোনো একজনকে আপনার এখানে রাখতে হবে, তার হাতে আমরা আপনাকে বুঝাই দিব। আর বাকি উনি থাকতে চাচ্ছেন না, ওনাকে অনেক রিকোয়েস্ট করে আমরা রাখছি। উনি আপনার বাবা যদি এখানে থাকে, উনি আমাদের অফিসটা অনেক ছোট, ওনাকে আলাদা কোনো রুমে রাখা খুব কঠিন ছিল আমাদের জন্য। তো এখন বাবা যেহেতু আমাদের সাথে যোগাযোগ করছে, আপনার বাবাই কিন্তু যোগাযোগ করছে, আপনার বাবার মারফত আপনার মাকে আমরা খুঁজে বের করছি। এখন আপনি কাকে চান আমাদের অফিসে? আশা তো খুব ছিল যে বাবা মা দুজনকে একসাথে দেখবো, যে একসাথে তাদের যে ভালোর সাথে বাসা থেকে বঞ্চিত হয়েছে সেটা আবার ফিরে পাবো। সেটা কপালে জুটলো না। আগেই দেখছো যে ওনার সাথে আমাদের সাথে সম্পর্ক ছিল না, যখন তোমাকে আমরা ছোট ছিলাম না। তুমি কান্না করো না মা, এখন কথা তুমি যদি তুমি ওনার কাছে থাকতেছো, ওনার কাছে থাকো, আমার কোনো আপত্তি নেই। আমি তোমাকে দেখছি, এটা আল্লাহর কাছে আমি শুকর আদায় করে, বুঝছো? আমি তোমার জন্য অনেক চেষ্টা করছি, এমন কিছু আমি ফরিদপুরে গেছি, অনেকে বলতো, তখন তো মিডিয়া ছিল না, অনেকে বলতো ফরিদপুর গেলে আপনাকে জিন চালান দিয়ে আপনি মেয়েকে এনে দিবে। এমনকি আমি টাঙ্গাইল গেছি, ময়মনসিং গেছি, তারপরে মনে করো অনেক অনেক দূরে দূরে জায়গায় গেছি আমার জন্য। চাকরি বাকরি করো, তখন আমাদের দুনবন্ধু নিয়ে তুমি চাকরি বাকরি করতে, খাওয়াইতে পড়াইতে, তখন কি লিয়ে সময় দিয়ে গেছি। বলো, তোমাদেরকে রাখার জায়গা তো পাইনি আমি তোমাদেরকে রাখতে চাইছিলাম না, বলো রাখার জায়গা তো কোথায় রাখবো? আমি তো রাখার জায়গাটা ছিলাম না। তোমার নানুর ভিতরে গেলাম, ঝগড়া ছিল। কেন ঝগড়া ছিল? তোমার বাবার কাছে আমাকে বিয়ে দিচ্ছে, তোমার বাবার কাছে কেউ বিয়ে দিতে চায় নাই, কিন্তু তোমার বাবা আমার বিয়ের আগে একটা বিয়ে করছে। গোপন রাখছে। চাচি, এগুলো ক্যামেরার সামনে এগুলো বললেন না, হ্যাঁ সেটা গোপন রাখছে তোমার বাবা। চাচি শোনেন, বিয়ে করছিল আরেকটা, আর এখন তো এই পর্যন্ত কোনো আর বিয়ে করছে, ওনার ছাড়া হয়েছে একটা বউ ওনার আছে এখন। আপনার এগুলো শুনতে ভালো লাগতেছে মিতু? সন্তানের এটা ভালো লাগে না? সেটা আজকে না শুনলে 5 দিন পরে অবশ্যই শুনুক, কিন্তু এগুলো তো ভালো লাগবে না সন্তানের কাছে। আপনি টেম্পোটা বোঝার চেষ্টা করেন, এতদিন পরে সে আসছে বাপ মাকে পাওয়ার জন্য। এটা কি ভালো নাকি? মিতু শোনেন, আপনি যে কোনো একজনের কাছে আপাতত যাবেন, তারপর আপনি যোগাযোগ রাখেন। আমরা কাকে রাখবো, বাবাকে রাখবো না মাকে রাখবো, আপনি বলেন। আমার কারো কাছে এখন আর যাওয়ার মতো কোনো সুযোগ নেই। আমার নিজের এখন যেরকমই থাকুক, নিজের থাকার মতো নিজের। না যাওয়ার বলতে আমি বোঝাচ্ছি না ওইটা না, যেটা হচ্ছে যে ধরেন আপনার বাবা অথবা মা যে কোনো একজন অফিসে থাকবে, যে কোনো একজনকে বিদায় দিতে হবে আমাদেরকে, ওনারা দুজন একসাথে থাকবেন না অফিসে। আমি খুব কষ্ট করে এই পর্যন্ত ম্যানেজ করছি। এখন আমরা কাকে রাখবো আপনি বলেন, বাবাকে রাখবো না মাকে রাখবো? ওনার সামনে থাকবো না, ওনার সামনে কথা বলবো না। আমার পক্ষে এটা বলা সম্ভব না, কারণ আমি কখনো বাবা মা দুজন কালাদা চোখে দেখি নাই। আর আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি, আমি একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে তুমি ওনার সামনে সত্যি কথা বলো, তোমার বাবা কি তোমাদের কোনো ভালো করে খাওয়াইছে পড়াইছে? আমার নানাই কথা তোমার বাবাই করছে, এটাই বলবো খালি। আমি এগুলো মনে না। চাচি, এগুলো রেকর্ড হচ্ছে, এগুলো সারা বাংলাদেশের মানুষ দেখবে। আপনার সাথে ছিলাম কদিন তুমি আমার বাড়িতে ছিল না, আমার সাথে আমাদের বাড়িতে ছিল না, সেটা বলো। হ্যাঁ ছিলাম। তোমার বাবা কখনো গেছে? এতটুকু বাবা কি কখনো গেছে কিছু কি দিছে আমাদের বাড়িতে খাবার যাওয়ার জন্য আমাদেরকে 3 জনকে? না তোমার নানাই খাওয়াইছে পড়াইছে, সেটা খালি বলবা। সত্যিটা বলবা, সত্যিটা বললে তো। আমি আপনাকে একটা জিনিস বোঝাতে পারছি না, আপনি কি এখানে বিচার সালিশ বসাইছেন? না না, আপনি মেয়েকে নিতে আসছেন না, ওটা আপনি মেয়েকে পার্সোনালি বললেন, বুঝায় বললেন। আচ্ছা শোনেন, এগুলো আপনি পার্সোনালি বললেন। এখন কথা হচ্ছে আপনি যেহেতু সামনাসামনি হবেন না, তাহলে আমরা 2টা কাজ করতে পারি। এক, আপনি ধরেন চলে গেলেন অফিস থেকে, হ্যাঁ, পরে গিয়ে আপনি মেয়ের সাথে যোগাযোগ করেন, নাম্বারটা নিয়ে চলে যান। অথবা আপনি পাশের রুমে যেভাবে ছিলেন ওভাবেই থাকেন, আমরা দুজনকে বুঝাই দিই, তারপরে আপনারা যে যার মতো করে চলে যান। কিন্তু এখানে কথা হলো কোনো প্রকার এই ঝগড়াঝাটি বা এই বিষয়গুলো এগুলো আর করা যাবে না আমাদের অফিসে। এগুলো না, কিন্তু বাইরে গিয়ে আপনি এগুলো ব্যক্তিগতভাবে করবেন, ব্যক্তিগত জায়গা থেকে করবেন, কিন্তু সেটা আপনি বুঝাতে পারবেন ওকে যথেষ্টভাবে। আপনি সারা জীবন এখন বুঝায়েন, মেয়ে পাইছেন তো এখন, সারাটা জীবন ধরে মেয়েকে বুঝায়েন। তবে এখন আর আমি ভয় পাচ্ছি যে আপনাদের সামনাসামনি করলে না, এখন ঝগড়াঝাটি শুরু করে দেন, ওইটা করেন না। প্রায় 18 বছর হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, 19 বছর হয়ে গেছে। ঠিক আছে, আমার ওনার সাথে তো ঝগড়া করার প্রশ্ন। ঠিক আছে, তাহলে আপনি গিয়ে ঝগড়া করে আমি আমার সম্মান নষ্ট করতে রাজি আপনি না। পাশের রুমে গিয়ে বসেন, আমি ব্যবস্থা করে দিই, আমি আসতেছি। ওনার সামনে বলছে আমি একসাথে থাকবো না, বুঝছেন কি? এটা আমার সম্ভব না, দরজাটা খুলে দাও। তাই না, এই জন্য
আপনি যে কোনো একটা করতে পারেন, আপনি চাইলে চলেও যেতে পারেন অথবা আপনি পাশের রুমে বসে বসেন। ওখানে গিয়ে বসে থাকবেন, উনি চলে যাওয়ার পর আমি ওর সাথে কথা বলবো। না, ওর সেটা সুযোগ হবে না, এমন হতে পারে যে হয়তো ওনার সঙ্গে বের হয়ে যেতে পারেন। ঠিক আছে, চলে ঠিক গেলে আছে, আমি পরে যাবো না, সমস্যা নেই। ঠিক আছে। ওর সাথে বাবার সাথে চলে যায়, তারপরে যাবো না। জি, পাশের রুমে বসেন। তুমি বসো, তোমার নানুর সাথে একটু দেখা করবো, নানু আসছে। আমি আনতেছি নানু তো তোমার পালছে না হিসেবে। আনতেছি, চাচি আনতেছি, যান বাইরে গিয়ে বসেন। মিতু, আলাদা করে না বসালেও পারতাম আমি, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় কিছু কথা আপনাকে একটু বলা দরকার। এনারা আপনার বাপ মা, মানতেছেন আপনি? হ্যাঁ মানতেছি, কারণ কথাবার্তা সব দিকে মানতেছি, কারণ এই জিদটার কারণে আজকে হয়তো এই পরিস্থিতিটা শিকার হয়েছে। জিদ, সবার কথা, আজকে আমিও এই পর্যায়ে দাঁড়ায় আছি। একটা মানে সুখ দুঃখ, এটা তো মানুষের স্বাভাবিক একটা সুখ দুঃখ, এটা একটা কাজ করি, এটা আপনার জামাই যেহেতু বাইরে থেকে বসে দেখছে, ওনাকে কিছু বলা দরকার। ওনার হাজবেন্ডকে একটু, আচ্ছা দুইটা বাচ্চা তো রাখা ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যাবে উনি ভিতরে আসলে, না দরকার নাই। ওকে, আসলে আমার যেটা টার্গেট ছিল যে ওনার হাজবেন্ডকে বসে রেখে কাউন্সিলিংটা করে দেয়, যে এক ধরনের, যে যাতে করে এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম না হয় ওর ফ্যামিলিতে। তো যাই হোক, আমি হয়তো ওই ভিডিওটা উনি দেখবেন, তার জন্য পার্টটাও আমি রাখছি। ভাই, আমি আপনাকে সবই কথাগুলো বলছি মিতুকে, আপনি ভিডিওটা যখন দেখবেন এটা মাথায় রাখেন। ডিভোর্স এটা খুব স্বাভাবিক একটা বিষয়। আমি বুঝতে পারতেছি, কারণ আমিও তো সংসার করি, কিন্তু একটা মেয়ের ধৈর্যর এটা একটা মেয়ের কারণ আমি মনে করি। কিন্তু পুরুষরা খারাপ হয়, খারাপ ভালো, এটা মানে সবার কপালে যে ভালো মেয়ে জুটবে, আবার সবার কপালে যে খারাপ মানে মেয়ে জুটবে, সেটা মানে ঠিক না। কিন্তু মানে পুরুষদের মধ্যে ধৈর্য থাকতে, একটা মহিলাদের মধ্যে ধৈর্য থাকতে, পুরুষটা ভালো হবে, আমি একটু তাকে সময় দিই, আমি আমার মতো করে চেষ্টা করি তাকে ভালো করার। কিন্তু আমি আপনাকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, একটা হচ্ছে যে বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে গেছে, এটা কোনো সন্তানই চান না, কিন্তু হয়ে গেছে, এটা লিখা আল্লাহ ভাবে চাইছিল। এখন যে পরিস্থিতিটা, আমি সবসময় চাইতাম যে বাবা আমার আদর ভালোবাসা, কিন্তু এখন যে পরিস্থিতি, আদর ভালোবাসা তো দূরের কথা, মানে একজন একজনকে সহ্য পর্যন্ত করতে পারে না। হ্যাঁ, এটাই স্বাভাবিক, এটাই সারা জীবন আপনাকে মেনে নিতে হবে। আমি আপনাকে একেবারে ছোট্ট করে একটা কথা বলে দিই, বাবার জায়গায় মা, মার জায়গায় মা। আমি ওনাকে থামাতে পারেন, উনি হয়তো আরো বলবেন আপনার বাবার সম্পর্কে। আপনি চেষ্টা করেন তাকে এগুলো না শোনার জন্য, বলেন যে মা আমাকে এগুলো বইলো না, তোমাদের জীবন তোমাদের মধ্যে। আপনি বাবার কথা শুনে মাকে ঘৃণা করবেন না, মার কথা শুনে বাবাকে ঘৃণা করবেন। আমার দুটো জায়গায় সমান আছে, কিন্তু কি এইসব কথাগুলো আমার কষ্ট দিতেছে অনেক। হ্যাঁ, বুঝতে পারছি। এই কষ্টটা লাঘব করার জন্য আমি একটা কথা বলি আপনাকে, আমাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি এই সমস্যাগুলো আছে। হ্যাঁ, আপনি হয়তো আজকে এইরকম ভাবে একটা সমস্যার মুখে পড়লেন, আমি হয়তো অন্যভাবে, আরো মানুষ হয়তো অন্যভাবে আছে, কিন্তু ভালোটা আমাদেরকে দেখতে হবে। ভালোটা কি দেখেন, আপনি আজকে সারা জীবন বাবা মা না থাকা অবস্থায় যে পজিশনে থাকতেন, আজকে বাবা মা থাকার পরে অন্তত আপনার একটা পরিচয় দাঁড়ালো, কেউ আপনাকে ওই পরিচয় নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না সারা জীবন, তাই না? তো বাবা অন্তত আসছে, বাবা পাগলের মতো ছুটে আসছে আমাদের এখানে আপনাকে পরিচয় দেওয়ার জন্য, মাও আসছে, কিন্তু তাদের ব্যক্তিগত সমস্যা আছে, ওটা অন্য বিষয়। তো সেই জায়গা থেকে দুজনের প্রতি সম্মানটুকু রাখেন, মাকে আলাদা করে সম্মান দিয়েন, বাবাকেও আলাদা করে সম্মান দিয়েন। সেই সন্তান খুবই সৌভাগ্যবান, আমি আবারও বলি, সেই সন্তান খুবই সৌভাগ্যবান যে বাবা মার মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক দেখে বড় হয়েছে। তার মানে এই না যে বাকি যারা বড় হতে পারেনি তারা খুব দুর্ভাগ্যবান, ব্যাপারটা এরকম না। তাদেরকে হয়তো আল্লাহ অন্যভাবে সৌভাগ্য দিয়েছে। একটা বেটার এনভায়রনমেন্ট, একটা বেটার ফ্যামিলি পাওয়া অনেক বড় একটা লাক। যারা এটা বাই বন্ড পেয়ে যান তারা এটাকে রেসপেক্ট করে যান। আসলে এটা সবার সৌভাগ্য হয় না, এই হচ্ছে বিষয়। সন্তানের জন্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, যেটাকে বলি, সন্তানের জন্য সাপোর্টিভ একটা ফ্যামিলি, এটা আসলে বোথ সাইড থেকে পাওয়াটা অনেক বড় সৌভাগ্যের একটা ব্যাপার। এই সৌভাগ্য আসলে অনেকেরই হয় না। তো আমরা এই পর্যায়ে লাস্ট পার্টে যেতে চাই এবং এই ভিডিওটা শেষ করতে চাই। অনেকদিন পর আপন ঠিকানা একটু কমপ্লেক্স হয়েছে, একটু বিটার হয়েছে, আমি সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আসলে এর চেয়ে বেশি কন্ট্রোল ছিল না, থাকলে হয়তো আমি আরো অন্যভাবে কন্ট্রোল করতাম। কারণ আপন ঠিকানার ইতিহাসে এরকম অনেকই হয়েছে, দুই ফ্যামিলি সেপারেট হয়ে গেছে, তারা মুখোমুখি হয়েছে, তারা এসছে, সুন্দর করে বুঝে নিয়ে চলে গেছে, কেউ কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন করেনি। তো আজকে একটু অন্যভাবে পেলাম আমরা, ঠিক আছে, সবার এক্সপ্রেশন অন্যরকমের, বাট আমরা কাউকে কোনোখানে ছোট করবো না, কাউকে কোনো প্রশ্ন করবো না। যারা আপন ঠিকানা দর্শক আছেন তারা এটা জানেন নিয়মিত। আমরা কাউকে কোনো কটাক্ষ করেও কোনো কথা বলবো না, কোনো মন্তব্য, বাজে কোনো মন্তব্য করবো না। আমাদের প্রত্যেকেরই সংসার এবং কনজুগাল লাইফে কিছু না কিছু প্রবলেম আছে, সুতরাং আমরা অন্যের প্রতি জাজমেন্টাল না হই, দয়া করে। বেরোচ্ছি আমরা, আসুন। যান। ওনার বাসা থেকে আপনি বের হয়েছিলেন, হারাইছিলেন, পরিচয় হয়েছে শ্বশুর। যান, ওখানে পাশে গিয়ে বসুন। এই হচ্ছে আপনাদের দুই নাতি, হ্যাঁ, আপনি এখানে বসেন।
আপনি এখানে এসে বসুন, আপনি বসুন এখানে, বসুন। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে ও মেনে নিছে আপনাদেরকে, হ্যাঁ, বাবা মা হিসেবে দুজনকেই মেনে নিছে। উদ্ভূত যে পরিস্থিতি সেটা তো বুঝতেই পাচ্ছেন যে ওনারা একটু অন্যরকম ভাবে চাচ্ছে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আপনারা তো দেখা করলেন, আপনাদের আজকে আপনাদের বাসা কোথায়, বাড়ি কোথায়, কোথা থেকে আসছেন? কালীগঞ্জ থেকে আসছেন। তো যে কোনো এক, যদি কারোর সাথে যেতে চান যে কোনো এক পক্ষের সাথে যাইন, ঠিক আছে? আর যদি নিজের বাড়িতে চলে যেতে চান, বাড়ির মতো চলে যান, ওনারা যাদের মতো করে চলে যাবে, তারপরে আপনাদের সাথে যোগাযোগ করে নিবে, সেটাও হতে পারে। যেটা যেটা আপনাদের পরামর্শ, তাই না? ওইটা বুঝে শুনে ওইভাবে করাটাই ঠিক হবে আর কি। তো ঠিক আছে, মিষ্টি মুখ করো সবাইকে। আপনি মানছেন তো ওনাদেরকে, না? জি, আলহামদুলিল্লাহ। জামাই, যেটা হচ্ছে যে ওনাদের বাবা মার মধ্যে সম্পর্ক নাই, বুঝতে পারছেন তো? আপনি বাইরে থেকে কথাবার্তা বলেন। এখন এটা তো আসলে ওনার কোনো ব্যাপার স্যাপার ছিল না, তাই না? যে যার মতো আছেন, কিন্তু বাবা উনি, মা উনি, ওই সম্মানটুকু যেন আপনার কাছ থেকেও থাকে, ঠিক আছে? দুজন দুজনের প্রতি যে সম্পর্কে থাকুক ওটা গুরুত্বপূর্ণ না, কিন্তু সে সন্তান, আর এটা নিয়ে যেন কোনোদিন ওকে কটাক্ষ না করা হয়, তাহলে কিন্তু আমাদের লক্ষ লক্ষ অনুষ্ঠানের দর্শক যারা তারা কষ্ট পাবে। না, এটা